মানবতাবিরোধী অপরাধে কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজের পর কারাগারের স্বজনদের সাক্ষাৎ। আদেশে এখনো সই করেননি বিচারপতিরা, করতে পারেন আজ। ভাত সহ বিভিন্ন খাবারে মিলেছে ক্ষতিকর কীটনাশকের উপস্থিতি, ছড়াচ্ছে জীবনঘাতী নানা রোগ ব্যাধি। নিরাপদ খাদ্য নিশ্চিতে আইন কার্যকরের কথা জানালেন মন্ত্রীরা। প্রকল্পের মেয়াদ শেষ হলেও মগবাজার মৌচাক ফ্লাইওভারের কাজ হয়েছে মাত্র অর্ধেক। ব্যস্ত সড়কে দীর্ঘদিন ধরে নির্মাণ কাজে লাখ লাখ মানুষের দুর্ভোগ। রাজশাহীতে ঝড়ে আম ও লিচু বাগানের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় চাষিরা। লক্ষ্যমাত্রায় ঘাটতির আশঙ্কা ফল গবেষকদের। এবং অনুমোদন না পাওয়ায় বন্ধের পথে পটুয়াখালীতে দেশের প্রথম বিষধর সাপের খামার। সরকারি পৃষ্ঠপোষকতা কমাবে বিষের আমদানি নির্ভরতা, মত বিশেষজ্ঞদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি শেখ জায়েদ। জামায়াত নেতা কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ আদেশে এখনো সই করেননি বিচারপতিরা। আজ সই হওয়ার সম্ভাবনা রয়েছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জানিয়েছেন, লিখিত আদেশ হাতে পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এদিকে গতকাল সন্ধ্যায় কামারুজ্জামানের সঙ্গে কারাগারে দেখা করেছেন তার পরিবারের সদস্যরা। এর আগে ফাঁসির রায়ের বিরুদ্ধে কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ। আফজাল হোসেনের রিপোর্ট। মুক্তিযুদ্ধের সময় গণহত্যার দায়ে আলবদর নেতা কামারুজ্জামানের ফাঁসির দণ্ড রিভিউয়ের রায়ে বহাল থাকার পর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এরপর কামারুজ্জামানের সাথে সাক্ষাতের জন্য তার পরিবারের কাছে চিঠি দেয় কারা কর্তৃপক্ষ। সোমবার বিকেলে সচিবালয়ে আইনমন্ত্রী জানিয়েছেন, যত দ্রুত সম্ভব মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। মাননীয় আপিল বিভাগ পরিষ্কার বলে দিয়েছেন যে জেল কোড অ্যাপ্লিকেবল হবে না। সেই ক্ষেত্রে জেল কোডের যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে সেই সব এই ব্যাপারে প্রযোজ্য না। যত শীঘ্র সম্ভব সেটা আমরা রায় কার্যকর করব। আর কারা কর্তৃপক্ষ জানিয়েছেন, রিভিউয়ের রায়ের কপি হাতে পেলেই পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা। মহামান্য আদালতের আদেশ পাইনি, যার জন্য কার্যকর শুধু নয়, আমরা কোনো কার্যক্রমেই থাকছি না। আইনি যত সুবিধা আছে, বিধিবিধান আছে, এগুলোকে অনুসরণ করেই আমরা আমাদের কার্যক্রম চালাবো। কারা কর্তৃপক্ষের চিঠি পেয়ে সন্ধ্যায় স্ত্রী, ছেলে মেয়ে সহ পরিবারের 12 জন সদস্য কারাগারে কামারুজ্জামানের সাথে দেখা করেছেন। যদিও এর আগে কামারুজ্জামানের সাথে দেখা করার অনুমতি চেয়ে কারা কর্তৃপক্ষের কাছে তার আইনজীবীরা আবেদন জানালেও অনুমতি পাননি। আইনজীবীদের সঙ্গে পরামর্শ করা ছাড়া উনি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন কি চাইবেন না, এই বিষয়টি কিভাবে সিদ্ধান্ত নেবেন, জেল কর্তৃপক্ষ আমাদেরকে তার সঙ্গে দেখা করতে দেননি। এমন প্রেক্ষাপটে সোমবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার সৈয়দ আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, রিভিউয়ের রায়ে এখনো স্বাক্ষর করেননি সংশ্লিষ্ট 4 বিচারপতি। এর আগে সোমবার সকালে প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে 4 সদস্যের বেঞ্চ রিভিউ আবেদনটি খারিজ করে দেন। এর রায়ের ফলে কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের সাজা বহাল থাকে। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া ছাড়া কামারুজ্জামানের আর কোনো পথ খোলা নেই। উনি যদি মার্সি পিটিশন করেন, প্রাণ ভিক্ষা চান, সেক্ষেত্রে এটা রাষ্ট্রপতির এখতিয়ার, এবং রাষ্ট্রপতির কাছ থেকে যদি সেটা প্রত্যাখ্যাত হয় বা উনি যদি কোনো দরখাস্ত না করেন, তারপরেই ঠিক করা হবে কোন দিন তার এই দ্বন্দ্ব কার্যকর করা হবে। উচ্চ আদালতের এমন রায়ে সন্তোষ প্রকাশ করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর এবং বিশিষ্টজনেরা। সোহাগপুরের গণহত্যা, এত নৃশংস গণহত্যা, সেই গণহত্যার বিচার এত বছর পরে একটা চূড়ান্ত রূপ পাইল। দেশবাসী আনন্দিত, আমি মনে করি মুক্তিযোদ্ধারা আনন্দিত, সবচেয়ে বেশি আনন্দিত সেই সোহাগপল্লীর বিধবারা। গত 3রা নভেম্বর আলবদরের এই নেতার মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ, যা পূর্ণাঙ্গ আকারে প্রকাশিত হলে গত 19 ফেব্রুয়ারি কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা কারাগারে পাঠায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আগে জানিয়েছি, জামায়াত নেতা কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করে দেয়া আদেশে আজ সই করতে পারেন বিচারপতিরা। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আছেন আমাদের রিপোর্টার আফজাল হোসেন। এই ব্যাপারে সবশেষ তথ্য জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আফজাল, আসলে কামারুজ্জামানের যে রিভিউ আবেদনটি করা হয়েছিল, কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কমানোর যে রিভিউ আবেদনটি করা হয়েছিল, সেটি গতকালই প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে 4 সদস্যের বেঞ্চ সেই রিভিউ আবেদনটি খারিজ করে দিয়েছেন। তো আমরা এর পরেই দেখেছি যে কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে কারা কর্তৃপক্ষ যেটা জানিয়েছে আমাদেরকে, যে কামারুজ্জামান মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে মূলত আপিল বিভাগ যে রিভিউ আবেদনের যে আদেশ দিয়েছিলেন, সেই আদেশের রিভিউ আবেদনের কপিটা তাদের কাছে প্রয়োজন হবে এবং সেই রিভিউ আবেদনের কপি
কপি যদি জেল কর্তৃপক্ষ পায় তারপরেই মূলত কামরুজ্জামানের ফাঁসি কার্যকরের একটা প্রক্রিয়া শুরু করা হবে। তো আমরা আজকে সকালে সুপ্রিম কোর্টে এসে যতটুকু জানতে পেরেছি যে আসলে বিচারপতিরা কামরুজ্জামানের যে রিভিউ আবেদনটি খারিজ করে দিয়েছিলেন সেই খারিজের আদেশেরই মূলত পূর্ণাঙ্গ কপিতেই মূলত তারা পূর্ণাঙ্গ রায় দিবেন। তারা সংক্ষিপ্ত রায় না দিয়ে তারা পূর্ণাঙ্গ রায়ে মূলত স্বাক্ষর করবেন। তবে আসলে বিচারপতিরা কখন রায়ে স্বাক্ষর করবেন আসলে এটা তার ব্যক্তিগত এখতিয়ার রয়েছে। কখনো কোনো বিচারপতি আজকেও স্বাক্ষর করতে পারেন, আবার কোনো বিচারপতি কালকেও স্বাক্ষর করতে পারেন। তবে রায়ের কপিতে স্বাক্ষরের বিষয়টি মূলত এখতিয়ার রয়েছে বিচারপতিদের। তবে আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে আজকে সকালে মূলত আপিল বিভাগের কার্যক্রম শুরু হয় সকাল 9টার দিকে। তো সকাল 9টার পরেই মূলত আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ অর্থাৎ বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে 4 সদস্যের বেঞ্চ মূলত আপিল বিভাগের কার্যক্রম শুরু করেছেন। এরপরে একটি মামলার কার্যক্রম শেষ হওয়ার পরেই মূলত তারা একটি বৈঠকে বসেছেন। আমরা রেজিস্ট্রারের সাথে কথা বলেছি, রেজিস্ট্রার দপ্তর থেকে জানানো হয়েছে রেজিস্ট্রার সেই বৈঠকে রয়েছেন। তো আসলে বৈঠকটি আসলে কামরুজ্জামান কেন্দ্রিক কিনা বা বিচার বিভাগের অন্য কোনো বিষয়ে সম্পর্কিত কিনা সেই বিষয়ে আমরা আসলে জানতে পারিনি। তবে আদালত সূত্র থেকে জানতে পেরেছি যে বিচারপতিরা আজকে একটা সই করার সম্ভাবনা রয়েছে। তবে সেটি কখন হবে সেটি আসলে নির্দিষ্ট করে বলা যায় না। তো জায়েদ, আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে কামরুজ্জামানের রিভিউ আবেদনটি খারিজ হওয়ার পরেই মূলত আজকে দ্বিতীয় দিন চলছে। এই দ্বিতীয় দিনে আমরা যতটুকু জানতে পেরেছি এবং সুপ্রিম কোর্টের এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সুপ্রিম কোর্টের নিরাপত্তার দায়িত্বে যারা পুলিশ সদস্য রয়েছেন তারা জানিয়েছেন যে আজকে রায়ে সই করার প্রেক্ষিতে মূলত তারা সুপ্রিম কোর্টের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তো এই ছিল সুপ্রিম কোর্টের সর্বশেষ খবর। যদি রায়ে সই করা হয় তাহলে আমরা পরবর্তীতে আবার আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। জায়েদ, জামায়াত নেতা কামরুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করে দেয়া আদেশে আজ সই করতে পারেন বিচারপতিরা। সুপ্রিম কোর্ট থেকে সেখানকার খবরাখবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার আফজাল হোসেন। এদিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের মূল ফটকের সামনে আছেন আমাদের রিপোর্টার ওমর ফারুক। সেখানকার পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ওমর। জায়েদ, সকাল 9:45টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ফরমান আলী ঢাকা কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছান এবং সে সময় আমরা কয়েকজন গণমাধ্যমের কর্মী তার কাছে জানতে চেয়েছিলাম যে এখনো পর্যন্ত তারা রায়ের কপি পেয়েছেন কিনা। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখনো পর্যন্ত কারা কর্তৃপক্ষের হাতে রায়ের যে কপির জন্য তারা অপেক্ষা করছেন এবং যেই রায়ের জন্য গতকাল তারা অপেক্ষা করছিলেন সেটি এসে পৌঁছেনি। এছাড়াও ঢাকা কেন্দ্রীয় কারাগারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি বলেছেন যে তার ধারণা এখনো পর্যন্ত তিনি যেটি বলছেন যে বেশ কিছু আইনি প্রক্রিয়া এবং বাধ্যবাধকতার কারণে তার ধারণা যে আরো অন্তত দুই তিন দিন লাগতে পারে যেই রায়ের যে চূড়ান্ত যেই বাস্তবায়ন সেই বাস্তবায়নের দিকে যেতে। এছাড়াও গত সন্ধ্যায় আমরা যেটি দেখেছিলাম যে কামরুজ্জামানের পক্ষ থেকে তারা আইনজীবীরা রায় পুনর্বিবেচনার যে আবেদন করেছিলেন সেই আবেদন খারিজ হওয়ার সাথে সাথেই ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছিল। আশপাশের দোকানপাটও সন্ধ্যা থেকে বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু আজ সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে একমাত্র ঢাকা কেন্দ্রীয় কারাগারের যে মূল ফটক সেই মূল ফটকে পুলিশের উপস্থিতি এবং কেন্দ্রীয় কারাগারের যে কারারক্ষী আছেন তাদের কড়াকড়ি নিরাপত্তামূলক ব্যবস্থা ছাড়া এই এলাকায় জীবনযাত্রা এবং দোকানপাট মোটামুটি স্বাভাবিকই রয়েছে। পুলিশের সদস্যরা এখানে দায়িত্ব পালন করছেন, তবে র্যাব কিংবা অন্য কোনো সংস্থার কোনো কর্মকর্তা বা কোনো বাহিনীকে এখানে দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে না। অর্থাৎ এই তথ্যগুলো দিয়ে আমরা এটাই বোঝার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে সাধারণত কোনো আসামির দণ্ডপ্রাপ্ত কোনো আসামির ফাঁসি কার্যকরের দিনটিতে যেই ধরনের কারাগার এলাকায় যেই ধরনের পরিস্থিতি এবং কড়াকড়ি থাকে সকালের এই সময়টিতে ভোর থেকে এখন পর্যন্ত সেই ধরনের কোনো চিত্র আমরা দেখতে পাচ্ছি না। তবে কারা কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই রায় বাস্তবায়ন করার জন্য তাদের পক্ষ থেকে যেই ধরনের প্রস্তুতি নিয়ে রাখার কথা সেটি তারা এরই মধ্যে রেখেছেন। আপনি এরই মধ্যে জেনেছেন জায়েদ যে যারা যেসব জল্লাদ এই রায় বাস্তবায়ন করবেন সেই
তাদেরকেও ঠিক করা হয়েছে এবং ফাঁসির মঞ্চ প্রস্তুত রাখা হয়েছে। আরও অন্যান্য আনুষঙ্গিক যে সকল প্রক্রিয়া রয়েছে, আইনি বাধ্যবাধকতা রয়েছে এবং আয়োজন রয়েছে, সেগুলো করা হয়েছে। এবং এরই মধ্যে কামারুজ্জামানের পরিবারের সদস্যরাও কিন্তু দেখা করে গেছেন। এখন রায়ের কপি আসার পরে কামারুজ্জামানের কাছে জানতে চাওয়া হবে যে তিনি মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন কিনা। তিনি যদি ক্ষমা চান তাহলে হয়তো আর কিছু সময় লাগতে পারে, এবং তিনি যদি ক্ষমা না চান তাহলে হয়তো সেই রায় বাস্তবায়নটা তাৎক্ষণিকভাবেই বা আরো যে আইনি বাধ্যবাধকতা রয়েছে সেগুলো দ্রুত সম্পন্ন করতে পারবেন কারা কর্তৃপক্ষ। জায়েদ, এই ছিল এখন পর্যন্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারের মূল ফটক থেকে আমার কাছে সবশেষ খবর। ঢাকা কেন্দ্রীয় কারাগারের মূল ফটকের সামনে থেকে সেখানকার খবরাখবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার ওমর ফারুক। এদিকে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে গণ অবস্থান কর্মসূচি পালন করছে গণজাগরণ মঞ্চ। গতকাল বিকেল 4টায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা জড়ো হন। এ সময় অভিযুক্ত জামায়াত নেতার দ্রুত ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পরে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি শাহবাগ টিএসসি হয়ে আবারও শাহবাগে এসে শেষ হয়। এ সময় কামারুজ্জামানের রায় কার্যকর না হওয়া পর্যন্ত শাহবাগে গণ অবস্থান করবে বলে ঘোষণা দেয় গণজাগরণ মঞ্চ। শুধুমাত্র কামারুজ্জামান করবার আগে তার স্বজনদের সাথে দেখা করব, কেননা যুদ্ধাপরাধ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার ছোট ছেলে আরাফাত রহমান কোকুর কবর জিয়ারত করেছেন। গতকাল সন্ধ্যা 6টায় বেগম জিয়া বনানী কবরস্থানে যান। সেখানে তিনি তার ছেলের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। এ সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মীরা ছাড়াও স্বজনরা উপস্থিত ছিলেন। গত 24 জানুয়ারি বাংলাদেশ সময় দুপুর 12:30টার দিকে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কোকো। এরপর 27 জানুয়ারি তার লাশ বাংলাদেশে নিয়ে আসা হয়। সামরিক কবরস্থানে অনুমতি না মেলায় আরাফাত রহমান কোকুর মরদেহ দাফন করা হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বনানী কবরস্থানে। তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে উভয় দেশের জল, স্থল এবং রেলপথ ব্যবহারের সুযোগ রেখে বাণিজ্য চুক্তি সই হচ্ছে ভারতের সঙ্গে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে গতকাল এই চুক্তির খসড়া অনুমোদন দেওয়া হয়। বৈঠকের পর কয়েকটি জেলার প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী। এ সময় দেশের আইন শৃঙ্খলা রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেন তিনি। দক্ষিণাঞ্চলীয় জেলা পটুয়াখালী ও বরিশাল এবং হাওড় বেষ্টিত নেত্রকোনা, এই 3 জেলার শীর্ষ কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার উন্নয়ন কর্মকাণ্ড এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনলাইনে এ সময় সংযুক্ত ছিল ঢাকা ও বরিশাল বিভাগের সব জেলা। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সহ বিভিন্ন খাতের উন্নয়নে বেশ কিছু পরামর্শ দিয়ে এ সময় প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নকে গতিশীল করতে প্রয়োজন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। আমাদের দুর্ভাগ্য যে এই জ্বালাও পোড়াও নানা ধরনের সন্ত্রাসী জঙ্গি কাজ করে কয়েকটি দল যেভাবে মানুষের ক্ষতি করেছে, এটা অত্যন্ত দুঃখজনক। কাজে এই ধরনের ঘটনা যেন কেউ ঘটাতে না পারে এবং জঙ্গিবাদী কোনো কর্মকাণ্ড যেন বাংলাদেশে না হয়, অবশ্যই সেই ব্যাপারে আপনারা যথাযথভাবে পদক্ষেপ নেবেন। প্রত্যেক উপজেলা আমাদের ফায়ার সার্ভিস স্টেশন করার কথা। প্রত্যেকটা জেলা হাসপাতালে পর্যায়ক্রমিকভাবে আমরা বার্ন ইউনিট করে দেব। এর আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক, যেখানে অনুমোদন দেওয়া হয় ভারত বাংলাদেশের মধ্যে সংশোধিত বাণিজ্য চুক্তির খসড়ার। এই চুক্তির মেয়াদ হবে 5 বছর। মেয়াদ শেষে দুই দেশের আপত্তি না থাকলে আপনা আপনি এই চুক্তির মেয়াদ বেড়ে যাবে। এই চুক্তি যখন কার্যকর হবে তখন বাংলাদেশ যদি ভুটানের সঙ্গে বাণিজ্য করতে চায় বা নেপালের সঙ্গে বাণিজ্য করতে চায়, তাহলে ভারতের ওয়াটারওয়েজ, রোডওয়েজ এবং রেলওয়েজ ব্যবহার করতে পারবে। আগে ছিল চুক্তির মেয়াদ 3 বছর, এখন থেকে এটা হবে চুক্তির মেয়াদ 5 বছর হবে এবং অটো রিনিউয়াল। তবে যদি কোনো পক্ষ রিনিউয়াল করতে না চায় তাহলে এটা
নোটিশ দিয়ে রিনিউ নাও করতে পারবে। এছাড়া দ্য পোর্টস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2015-র খসড়ার নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা, যেখানে 1908 সালের বন্দর আইনে যোগ করা হয়েছে নতুন ধারা। মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, নৌবন্দর সচল রাখার জন্য নতুন কোনো স্থাপনা নির্মাণ করা হলে তার লিগ্যাল প্রোটেকশন দেবে নতুন এই ধারাটি। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। এবার খাবারে মাত্রাতিরিক্ত কীটনাশকের উপস্থিতি নিয়ে সময়ের বিশেষ রিপোর্ট। প্রধান খাদ্য ভাতসহ বিভিন্ন খাবারের সীসা এবং শাকসবজি ও শুটকিতে ক্ষতিকর মাত্রার কীটনাশকের উপস্থিতি পেয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। সংস্থাটির গবেষণায় ব্যবহৃত বিভিন্ন সবজির 23% এবং শুটকির 74%ই ক্ষতিকর কীটনাশকের অস্তিত্ব পেয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে এসব খাদ্য গ্রহণে কিডনি ও যকৃত নষ্ট হওয়া, অস্থিমজ্জার কার্যকারিতা হারানো সহ গর্ভবতী মায়েদের প্রতিবন্ধী শিশু জন্মদানের আশঙ্কা রয়েছে। এদিকে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে যত দ্রুত সম্ভব আইন কার্যকরের কথা জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে প্রসূন আশিসের রিপোর্ট। কীটনাশকের সঠিক ব্যবহার করে বিষমুক্ত খাদ্য সামগ্রী উৎপাদনের লক্ষ্যে ফল, শাকসবজি ও মাছের উপর নিয়মিত গবেষণা করে থাকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। সম্প্রতি প্রতিষ্ঠানটির একদল গবেষক বিভিন্ন প্রকার সবজি ও শুটকিতে ক্ষতিকর মাত্রায় কীটনাশকের উপস্থিতি পেয়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টিফেন লুবির নেতৃত্বে একদল গবেষক টাঙ্গাইল, ময়মনসিংহ, গাজীপুর ও কিশোরগঞ্জ অঞ্চলে গর্ভবতী মায়েদের রক্ত পরীক্ষার মাধ্যমে ভাতে সীসার উপস্থিতি নিশ্চিত করেছেন। গবেষণায় দেখা গেছে ফুলকপি, শিম, বরবটি, করলা সহ বিভিন্ন সবজির নমুনার 23% এবং শুটকির নমুনার 74% নিষিদ্ধ কীটনাশক রয়েছে। সিম, ফুলকপি এবং করলাতে সবচেয়ে বেশি কীটনাশক পাওয়া গেছে। এগুলোতে ক্লোরপাইরিফস, ডাইমেথোয়েট এবং ফেনিট্রিথিয়ন আমরা পেয়েছি। শুটকি মাছের মধ্যে ডিডিটি, অ্যালডিন এবং ডায়ালডিন। মোরগ মুরগি খাই, ডিম খাই, সেখানেও কিন্তু এই সমস্যাগুলি আসতেছে যে ওই ব্যবহারগুলি ঠিক মতো না হয়। মাছের মধ্যেও একই কথা। প্রাথমিকভাবে মনে হচ্ছে ধান চালের মাধ্যমেও আসার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। এসব খাদ্যে কিডনি ও যকৃৎ নষ্ট হওয়ার পাশাপাশি গর্ভবতী মায়েদের ক্ষতির কথা জানিয়ে বিশেষজ্ঞরা খাবার গ্রহণের ক্ষেত্রে নানা পরামর্শ দেন। হেভি মেটাল কিন্তু কোনোভাবেই শরীরে এটা সামান্য পরিমাণ উপস্থিতিও কিন্তু অ্যালাউ করে না। যেই বাচ্চা আসতে যাচ্ছে সেই বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট হবে না এবং ক্ষতিগ্রস্ত হবে। কোনো কীটনাশক আসে 60 থেকে 80% পর্যন্ত চলে যেতে পারে শুধুমাত্র বিশুদ্ধ পানি দিয়ে যদি আপনি ধুয়ে নেন। দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে যত দ্রুত সম্ভব আইন কার্যকরের কথা জানান খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। নিরাপদ খাদ্য আইন কার্যক্রম শুরু করতে যাচ্ছি, যত দ্রুততম সময়ের মধ্যে করা যায় আমরা সেই চেষ্টা করছি। চালে যতটুকু প্রোটিন থাকার কথা, আটায় যতটুকু প্রোটিন থাকার কথা, সেটা যাতে ঠিক থাকে তার জন্য কিন্তু আমরা সবসময় সচেতন। খাদ্যে ভেজাল ঠেকানোর ক্ষেত্রে সমন্বিত উদ্যোগের অভাবকে দায়ী করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিরাপদ ও পুষ্টিকর খাবারের লক্ষ্যে মাঠ পর্যায়ে কঠোর উদ্যোগ নেওয়া হবে। বিভিন্ন মার্কেটে, বিভিন্ন বাজারে যে ইন্সপেকশন করে যে ভেজাল কোনো আপনার মাছ বিক্রি হচ্ছে কিনা, আপনার খাদ্যশস্য বিক্রি হচ্ছে কিনা, এক্ষেত্রে কিছুটা শৈথিলতা ছিল। আমরা এখন জোর দিয়েছি নিয়মিত মনিটর করতে হবে আর আইনটি কঠিনভাবে প্রয়োগ করা। জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে সামগ্রিকভাবে উৎপাদন থেকে বিপণন পর্যায়ে নিরাপদ খাদ্য নিশ্চিত করার উপর জোর দেন স্বাস্থ্যমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত গাইবান্ধা পৌরবাসী। ময়লা পানি ব্যবহারে চর্মসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। শিগগিরই সমস্যার সমাধান আশ্বাস মেয়রের। প্রকল্পের মেয়াদ 2 বছর, কিন্তু 2 বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মগবাজার মৌচাক ফ্লাইওভারের কাজ হয়েছে মাত্র অর্ধেক। চলতি বছরের ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও স্বয়ং ফ্লাইওভার প্রকল্পের পরিচালক বলছেন পুরো কাজ শেষ হবে 2016-এর মাঝামাঝি। বিলম্বের কারণ হিসেবে প্রকল্প পরিচালক দুষছেন সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতাকে। এদিকে দীর্ঘদিন ধরে নির্মাণ কাজ চলায় ব্যস্ততম এই এলাকায় দিনের পর দিন দুর্ভোগ পোহাচ্ছেন লাখ লাখ মানুষ। বিস্তারিত আতিকুর রহমান তমালের রিপোর্টে। নামে মগবাজার মৌচাক ফ্লাইওভার হলেও বাস্তবে প্রকল্পটি বিস্তৃত তেজগাঁও 7 রাস্তা, বাংলা মোটর, মালিবাগ, রাজারবাগ এবং শান্তিনগর পর্যন্ত। ফ্লাইওভারটির নির্মাণ কাজের উদ্বোধন করা হয় 2013 সালের ফেব্রুয়ারিতে। উদ্বোধনের পর থেকে 2 বছর প্রকল্পের মেয়াদ হিসেব মোতাবেক শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের ফেব্রুয়ারিতে, কিন্তু 2 বছর পেরিয়ে গেলেও কাজ হয়েছে অর্ধেক। দীর্ঘদিন ধরে কাজ চলায় দুর্ভোগে আছেন এসব এলাকার
কয়েক লাখ বাসিন্দা, পথচারী এবং রাস্তার পাশের ব্যবসায়ীরা। প্রতিদিন ধুলোবালি আর জানারি জটলায় নাভিশ্বাস যেন নিত্যসঙ্গী। এত ধুলা যে আমরা মাস্ক দিয়েও বাসায় যাওয়ার পরেও আমাদের যে হাসি কাশি, আমরা আসলে মানে অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে আছি। কতবার পরিষ্কার করে রাখা যায়, কাস্টমার অনেক কম হয়, আসলেও দেখা গেছে অনেক সময় ধুলোবালির জন্য চলে যায়। ফ্লাইওভার নির্মাণের জন্য ধুলাবালু এবং জ্যামটা একটু বাড়ছে আর কি। প্রকল্পটির পরিচালক বলছেন, সেবা সংস্থাগুলোর সমন্বয়হীন পরিষেবা লাইনই এমন বিলম্বের মূল কারণ। আমরা ইউটিলিটির কারণে যে জায়গায় পায়েল কাটতে চেয়েছিলাম সেই জায়গায় পায়েল কাটতে পারিনি। পায়েলটা বিভিন্ন সময় বিভিন্নভাবে কাস্টমাইজ করে কাটতে হয়েছে। তিনটা মিলিয়ে ওভারঅল কাজের অগ্রগতি বা অ্যারাউন্ড 50% আর মোর দেন 50%। বিশেষজ্ঞরা বলছেন, উন্নত দেশের মতো আমাদের সেবা সংস্থাগুলো যদি সমন্বিতভাবে একটি সেবা লাইন গড়ে তোলে, তাহলে রাস্তার ওপর বৃহৎ প্রকল্প বাস্তবায়ন সহজ হবে। প্রতিটার জন্য যদি আমি ট্রেঞ্চ কেটে লে করি, তারপরে আবার পাশে আর একটা করলাম, এইভাবে করলে কিন্তু যথেষ্ট জায়গা কিন্তু নাই। এটা বড় কন্ডুইট সিস্টেমের মধ্যে যদি আমরা স্পেসটা তৈরি করি, তাহলে আমরা ভার্টিক্যালি চলে গেলাম। বিভিন্ন চেম্বার করা যায়, এটা সার্কুলার হতে পারে, বক্স হতে পারে, হলে পরে এই স্পেসটা একজন কিনবে। উন্নয়নের স্বার্থে ভোগান্তি সহ্য করতে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু প্রকল্পের ধীরগতির কারণে সেই ভোগান্তি যেন দীর্ঘ থেকে দীর্ঘতর না হয়, এমন দাবি এমন পথের পথিকদের। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশনাররা সমন্বিতভাবেই সিটি নির্বাচনের সব বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। এদিকে 11, 12 ও 13 এপ্রিল আসন্ন 3 সিটি নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করবে কমিশন। রাজধানীর শেরেবাংলা নগরে গতকাল নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। 3টা সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে, সেখানকার যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে তারা এবং নির্বাচনে যারা অংশগ্রহণ করবে, আইন শৃঙ্খলা বাহিনী অথবা অন্যান্য যারা আছে, সবার সাথে আমরা মত বিনিময় করব। 11 তারিখে চিটাগং উত্তরটা হয়তো 12 তারিখে এবং ঢাকা দক্ষিণটা হয়তো 13 তারিখে আমরা করব। সিইসি সহ আমরা 5 জন কমিশনার একত্রে বসে সমস্ত কিছু সিদ্ধান্ত গ্রহণ করি, আমরা সমন্বয় সাধন করি, সব কাজ করছি। বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টুর মনোনয়নপত্র বাতিল হওয়ার বিরুদ্ধে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। গতকাল দুপুরে মিন্টুর আইনজীবী মাহবুব উদ্দিন খোকন শুনানি শেষে সাংবাদিকদের বলেন, পরবর্তীতে মিন্টুর সঙ্গে আলোচনা করে আপিল বিভাগে যাওয়ার কথা চিন্তা করবেন তারা। তার যিনি সমর্থন করেছেন তিনি ওই এলাকার ভোটার না, এবং যেহেতু এটা আইনের একটি ব্যত্যয় ঘটে গেছে, হাইকোর্টেও এটাকে ওই দুইটা রায়েরকে হস্তক্ষেপ করার মতন কোনো কারণ নাই। তাই আমাদের উভয় পক্ষের বক্তব্য শুনে আজকে আদালত এই রিট পিটিশনটি সরাসরি খারিজ করে দিয়েছেন। আব্দুল আমির সাহেবের সঙ্গে কথা বলবো, আমরা কথা বলে হয়তো যদি উনি যেতে চান তাহলে অবশ্যই আগামীকাল পরশুর মধ্যে আমরা উচ্চ আদালতে যাব। রাজধানীর মিরপুরের দারুস সালাম, লালকুঠি, গাবতলী ও মাজার রোড এলাকা নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 10 নং ওয়ার্ড। এই অঞ্চলের প্রধান সমস্যা খাল দখলের কারণে বর্ষা মৌসুমে সৃষ্ট জলাবদ্ধতা। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থীদের অনেকেই আশ্বাস দিচ্ছেন, নির্বাচিত হলে সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবেন। আর নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে দাবি পূরণের আশায় রয়েছেন ভোটাররা। বিস্তারিত দেখুন আমার করা একটি প্রতিবেদনে। কল্যাণপুর কখাল, মিরপুরের দারুস সালাম, লালকুঠি, মাজার রোডের 1, 2 ও 3 নম্বর কলোনি এলাকার বর্জ্য নিষ্কাশনের অন্যতম মাধ্যম। কিন্তু দুর্ভাগা এই খালের অধিকাংশই চলে গেছে দখলদারদের হাতে। যতটুকুই আছে তা পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। বর্ষা সিজনে ডুবে, তা আমরা এটার জন্য কারো কাছে কোনো সহযোগিতা আজ পর্যন্ত পাই না। আমরা ইলেকশনের টাইমে সবারই দাওয়াত দিই, আনি, মিটিং করি, শুধু আমাদের চাওয়া পাওয়া এই খালটা। পুরো এলাকার পানিটাই এই খাল দিয়ে যায়। এই খালটা 30 ফিট, হ্যাঁ, সেখানে দেখা গেছে এই পাশের থেকে 2 পাশ থেকে কিছু দখল হয়েছে, ওই মাথায় পাইপ দিয়ে উপরে দখল করছে, বিভিন্ন কারসাজি করে এরা বন্ধ করে দিয়ে পুরো এলাকাটাকে পানি বৃষ্টি হইলে এক কোমর পানি হয়ে যায়। আমরা চাই এই খালটি পুনরুদ্ধার হোক এবং আমাদের যে অচলাবস্থা, আমরা যে অস্বস্তিকর পরিবেশে জলাবদ্ধতা আছে, এই জলাবদ্ধতা নিরসন হোক। আবাসিক এলাকার রাস্তাগুলো সরু হওয়ায় জরুরি প্রয়োজনে দ্রুত ঢুকতে পারে না অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের গাড়ি। সমন্বয়হীন রাস্তা খোঁড়াখড়ির কারণে সারা বছরই উন্নয়ন বিড়ম্বনায় দুর্ভোগ পোহাতে হয় বাসিন্দাদের। আর শিশুদের জন্য নেই কোনো খেলার মাঠও। তো এগুলো খোঁজ খবর দরকার ছিল সিটি কর্পোরেশনের, কিন্তু এরা তো আসে না। এলাকার মুরব্বীরা আমাদেরকে বকাঝকা করে, এখন মাঠ নাই, কোথায় খেলবো, আমরা গলিতেই খেলি। বড়রা যদি আমাদের কোনো একটা খেলার মাঠ করে দিত তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো।
নির্বাচিত হলে সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা। যদি আজকে বাচ্চারা খেলাধুলার একটা মাঠ পেত তাহলে সুন্দর একটা জীবন তারা করতে পারত। জনগণ যদি আমাকে চায় তাহলে আমি মহিলা এবং নারী শিশুদের নিয়ে কাজ করার ইচ্ছা আমার আছে। গাড়ি আসতে পারে না, যেমন অ্যাম্বুলেন্সের গাড়ি, তারপরে কোনো বাসায় আগুন লাগলে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারে না। এই জন্য রাস্তাগুলো চওড়া করা খুব বেশি দরকার। খালটা দেখলাম দখল আছে অনেক জায়গায়। এই ব্যাপারে আমরা যদি নির্বাচিত হতে পারি সেই বেদখল যারা করেছে সেই বেদখল মুক্ত করব। এক একটা সময় এক একটা সংস্থা আসতেছে, কাজ করতেছে, তো আমি চেষ্টা করব যে তাদের সবাই সমন্বয়ের মাধ্যমে যেন আমরা একই সময় যেন কাজটা করতে পারি, তাহলে জনগণের সেই দুর্ভোগটা কম হবে। বারবার আমাকে একটা কাজের জন্য আর খোরাখুরি করতে হলো না। অতীতে এমন অনেক প্রতিশ্রুতির বাস্তব রূপ না দেখলেও এবার সুফল পাবেন এই আশায় বুক বেঁধে আছেন 10 নং ওয়ার্ডের 56,000 ভোটার। শেখ জায়েদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর হাজারীবাগে পানির ট্যাঙ্ক বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। গত রাত 11টার দিকে মোমবাতি হাতে রিজার্ভ ট্যাঙ্কের পানি দেখতে গেলে এই বিস্ফোরণ ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হলে 2 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে এবং অন্য 2 জনকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে গৃহকর্তা জাকির হোসেনের 40% পুড়ে গেছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। এখানে 4টা পেশেন্ট আসছে, এর মধ্যে হচ্ছে আপনার 2টা পেশেন্ট হচ্ছে একটু আশঙ্কাজনক। জাকির নামে যে পেশেন্ট 40% পুড়ে গেছে, পাশাপাশি হচ্ছে আপনার এই পেশেন্টের ইনহেলেশন ইনজুরি আছে। আরেকটা পেশেন্ট আসছে, এই পেশেন্টেরও আপনার ইনহেলেশন মানে ফেস ইনজুরি আছে, প্লাস হচ্ছে আপনার ইনহেলেশন ইনজুরি আমরা সাসপেক্ট করতেছি। তো এই কারণে আমরা ভর্তি রাখছি আপাতত। এখন ওই আপনার এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মুক্তি পাওয়ার 10 দিন পর দেশে ফিরেছেন লিবিয়ায় জঙ্গি গোষ্ঠী আইএসের হাতে আটক জামালপুরের হেলাল উদ্দিন ও নোয়াখালীর আনোয়ার হোসেন। স্বজনরা জানান গতকাল বিকেল 5টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। পরে হেলাল উদ্দিন রাতেই নিজ গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দক্ষিণ গজারিয়ায় যান। 6 মার্চ লিবিয়ার একটি তেল ক্ষেত্র থেকে তাদেরকে তুলে নিয়ে যায় আইএস জঙ্গিরা। পরে 28 মার্চ তাকে মুক্তি দেয়া হলেও শারীরিক অসুস্থতার কারণে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস তাদের একটি হাসপাতালে ভর্তি করে। এদিকে আইএসের হাতে আটক আরেক বাংলাদেশি নোয়াখালীর আনোয়ার হোসেনও একই সঙ্গে দেশে ফিরেছেন। রাজশাহীতে গত শনিবার বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে আম ও লিচুর বাগানের। চাষিরা প্রথম দিকে বাম্পার ফলনের আশা করলেও ঝড়ে গাছ ও ডালপালা ভেঙে যাওয়ায় কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত তারা। অন্যদিকে ঝড়ের কারণে চলতি বছর আম ও লিচুর লক্ষ্যমাত্রায় ঘাটতি দেখা দিতে পারে বলে মনে করেন ফল গবেষকরা। হাবিবুর রহমান পাপুর ছবি নিয়ে সাইফুর রহমান রকি রিপোর্ট। হঠাৎ কালবৈশাখী ঝড়ে রাজশাহীতে উপড়ে পড়েছে শত শত আমের গাছ, ভেঙেছে অনেক ডালপালা, বাগানগুলোর নিচে পড়ে আছে আমের গুটি। চাষিরা বলছেন এবছর আমের প্রচুর পরিমাণ মুকুল এসেছিল, তাই তারা লাভের আশাও করেছিল বেশি, কিন্তু ঝড়ের কারণে সেই আশা অনেকটা ফিকে হয়ে গেছে। ভালো লাভ হতে পার আর হবে না, ঝড়ের কারণে নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। আমার একটা ভালো ফলন দেখা গেছিল, সেই ফলনটা আর আশা করা যাচ্ছে না। আমগালা সব ঘুটি গেলা যা আছে সব আম ঝরে টরে বাগান ফাঁকা। ঝড়ে শুধু আমেই নয়, ক্ষতি হয়েছে লিচুরও। এভাবে বাগান থেকে ভেঙে পড়েছে অনেক ডালপালা। ফলে লিচুতেও যে স্বপ্ন দেখেছিল চাষিরা তা পূরণ হবার নয়, এমনটাই বলছেন তারা। লিচু সবই নষ্ট হয়ে গেছে। এখন ধরেন যে যেটা আছে এটাই এখন আবার ঝড় এলে নষ্ট হয়ে যেতে পারে। লিচু লাভ হইতো, ঝড়ে সব ক্ষতি করে দিল, লসের অঙ্কে আছি। 3 লাখ টাকা দিয়ে বাগান নিয়েছি, এবারকার বছর মনে হয় পাবোই না কিছু। যে অবস্থায় আছে গাছগাছালি তো গোটায় ভেঙে গেছে, এমনি ফল নাই, তারপরে ধরুন ভেঙে গেছে। এদিকে ঝড়ের কারণে চলতি মৌসুমে আম ও লিচুর যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা পূরণ নাও হতে পারে বলে আশঙ্কা ফল গবেষকদের। আমাদের আশেপাশে যে গাছগুলো দেখছি বেশ ভালো পরিমাণ ক্ষতি হয়েছে। যেহেতু এই পরিমাণ ক্ষতি যদি সব জায়গায় হয়ে থাকে তাহলে লক্ষ্যমাত্রা অবশ্যই কিছু কমই আমাদের এবার উৎপাদন হবে। এই ঝড়ের পরিমাণ কোথাও কম বেশি হয়ে থাকে তাহলে সেটা একরকম, তবে কিছুটা লক্ষ্যমাত্রা যে কমবে এতে কোনো ভুল নেই। রাজশাহী অঞ্চলে এবার 16,000 হেক্টর জমিতে 2,57,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 900 কোটি টাকা। অন্যদিকে 8,000 হেক্টর জমিতে লিচুর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 95,000 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 450 কোটি টাকা বলে জানিয়েছেন ফল গবেষকরা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত হচ্ছেন গাইবান্ধা পৌরবাসী।
পৌরসভা থেকে সরবরাহকৃত ময়লা পানি ব্যবহার করে চর্মরোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। তবে পৌর মেয়রের দাবি, পানির এই সমস্যা বেশি দিন থাকবে না। ওবায়দুল ইসলামের ছবি নিয়ে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। খুবই দুর্গন্ধ, মাঝে মাঝে পোকামাকড় আসে, মরা মরা পোকামাকড়। রেবেকা সুলতানার মতো পানি নিয়ে এমন অভিযোগের শেষ নেই গাইবান্ধা পৌরবাসীর। বিশুদ্ধ পানির জন্য পৌরসভার দ্বারস্থ হয়ে এখন চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। পৌরবাসী নিয়মিত বিল পরিশোধ করছে ঠিকই, কিন্তু দুর্গন্ধযুক্ত এই পানি ব্যবহার করতে পারছেন না। তাদের অভিযোগ, নোংরা এই পানি ব্যবহার করে চর্মরোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন তারা। পানি এমন খাওয়ার তো উপযোগী না, ব্যবহারের উপযোগী না। আমাদের পাড়া তো প্রচুর, মনে করেন যে সবগুলো বাচ্চারা ডায়রিয়া হয়েছিল, সব হাসপাতালে ভর্তি হয়েছিল। আমরা টিউবওয়েলের পানি ব্যবহার করি, অনেক কষ্ট করি। পানির খুবই সমস্যা এখানে। পানির মান না বাড়লেও দাম বেড়েছে কয়েক গুণ। পৌরসভার সরবরাহকৃত পানি ব্যবহার করতে না পারলেও গ্রাহকদের সময়মতো বিলের অর্থ ঠিকই গুনতে হচ্ছে। এ অবস্থায় পানির সংযোগ বিচ্ছিন্ন করার দরখাস্ত নিয়ে গেলে পৌর কর্মকর্তা কর্মচারীদের হাতে হয়রানির শিকার হতে হয় বলেও অভিযোগ গ্রাহকদের। আমার এই পানির লাইন আজ থেকে অন্তত 4-5 বছর আগে আমার কাটিয়ে দেওয়া আছে, তারা যথারীতি বিল দিয়ে আসতেছে। 60 টাকাটা করা হয়েছে 120 আর 80 টাকা করা হয়েছে 200 টাকা। কিন্তু এই 200 টাকা বিল বা আসছে, ঠিক আছে, আমরা মেনে নিলাম, কিন্তু পানির মান তো আমরা পাচ্ছি না। তবে পৌর মেয়রের দাবি, নতুন ট্রিটমেন্ট প্ল্যান চালু হলে সব ঠিক হয়ে যাবে। এই ট্রিটমেন্ট প্ল্যানটি যদি আমরা অল্প সময়ের মধ্যে চালু করতে পারি, তাহলে গাইবান্ধা শহরের পানির সমস্যার আর কোনো সমস্যা থাকবে না বলে আমার বিশ্বাস। 1988 সাল থেকে গাইবান্ধা পৌরসভা পানি সরবরাহ শুরু করে। পানির গ্রাহকের সংখ্যা 2781 জন, আর এ পর্যন্ত দরখাস্ত করে সংযোগ বিচ্ছিন্ন করেছেন 880 জন গ্রাহক। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। পটুয়াখালীতে নিবিড় পরিচর্যায় গড়ে উঠেছে দেশের প্রথম বিষধর সাপের খামার। কিন্তু দীর্ঘ 15 বছরেও অনুমোদন না মেলায় আর্থিক সংকটের কারণে বন্ধ হয়ে যেতে বসেছে খামারটি। খামার কর্তৃপক্ষের দাবি, অনুমোদন পেলে এই খামার থেকে প্রতি মাসে প্রায় 7 কোটি টাকার বিষ উৎপাদন করে বাজারজাত করা সম্ভব। বিশেষজ্ঞদের মতে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে সাপের বিষের আমদানি নির্ভরতা কমে আসবে। অন্যদিকে প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, খামারটির রেজিস্ট্রেশনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। পটুয়াখালী প্রতিনিধি মনির হোসেন বাদলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। এটি কোনো সাপুড়ে আস্তানা কিংবা বেদেপল্লী নয়, সাপের খামার, যেখানে বিষ সংগ্রহের জন্য সযত্নে পালন করা হচ্ছে 4 প্রজাতির 250 বিষধর সাপ। 2000 সালে দেশে সর্বপ্রথম পটুয়াখালী জেলার সদর উপজেলার নন্দীপাড়া গ্রামে সাপের খামার গড়ে তোলেন আব্দুর রাজ্জাক। 2008 সালে সরকারি গেজেট প্রকাশ হলে খামারটি রেজিস্ট্রেশনের জন্য তিনি আবেদন করেন। এখনো সরকারি অনুমোদন না মেলায় সাপের বিষ উৎপাদনের বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে পারছেন না তিনি। ঠিকমতো বেতন আদি দিতে পারে না, আমরা চলতে ফিরতে কষ্ট হয়। 15 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত আমরা কোনো আগাইতে পারিনি সামনের দিকে। যদি আমার এই বিষ উৎপাদন করতে পারতাম, বাজারজাত করতে পারতাম, তাহলে আমার এখানে যে লোকজন আছে, কর্মচারী আছে, তাদেরকে বেতনও দিতে পারতাম এবং সঠিকভাবে পরিচালনা করতে পারতাম। বিশেষজ্ঞের মতে এটি একটি সম্ভাবনাময় শিল্প। দেশের সাপের খামারগুলোকে পৃষ্ঠপোষকতা ও অনুমোদন দিলে কোটি কোটি টাকা খরচ করে সাপের বিষ আমদানি করতে হবে না। এইভাবে যদি আমরা বিষ সংগ্রহ করতে পারি এই দেশি খামারিদের দিয়ে, তাহলে এই আমদানির প্রয়োজন হবে না, বরং এটা মিটিয়ে আমরা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করতে সক্ষম হব। এদিকে সাপের খামারের রেজিস্ট্রেশনের কাগজপত্র প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে বলে জানালেন জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা। খামার যে উদ্দেশ্যে স্থাপিত হয়েছে সেই বিষয়টি বাস্তবায়নের জন্য এখানে কিন্তু অনেকগুলি বিষয় জড়িত এবং পরিবেশ রক্ষার বিষয়টি জড়িত আছে। এটি এখন একটি আন্তঃ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বলে আমি মনে করি। দেশের বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে ছোট বড় 41টি সাপের খামার, কিন্তু এসব খামারগুলোকে অনুমোদন ও স্বয়ংসম্পূর্ণ করার প্রয়াস না নিয়ে প্রতি বছর বিদেশ থেকে কোটি কোটি টাকা সাপের বিষ আমদানি করা হচ্ছে। সময় সংবাদ, পটুয়াখালী। দীর্ঘদিন ধরে চলা হরতাল অবরোধে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন নারায়ণগঞ্জের সাবদি ও কল্যাণদীর ফুল চাষিরা। ফুল বিক্রি কমে যাওয়ায় খেতে কাজ করা শ্রমিকরাও বেকার হয়ে পড়েছেন। ফলে বিপাকে পড়েছেন ফুল চাষি ও শ্রমিকরা। শরীফুদ্দিন সবুজের পাঠানো তথ্য ও রবিউল ইসলামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
টানা অবরোধ আর হরতালে ফুল বিক্রি ব্যাপকভাবে কমে গেছে। নারায়ণগঞ্জের ফুলের গ্রাম সাবদি ও কল্যাণদি, এখানকার অনেক চাষি ক্ষেত থেকে ফুলই তোলেননি, এমনকি অনেকে জমিতে পানিও দেননি, কারণ পানি দিলে যতটুকু পরিশ্রম অর্থ ব্যয় হবে সেটাও লোকসানের খাতায় যাবে। অনেক ক্ষেতের ফুল শুকিয়ে গেছে। এসব ফুলের ক্ষেতে কাজ করে যারা জীবিকা নির্বাহ করেন তাদের কাজ কমে গেছে। কোথাও কাজ জুটলেও মজুরি 50 থেকে 200 টাকা পর্যন্ত। ব্যবসা থাকলে কাজ পাওয়া যায়, টাকা পাওয়া যায়। আগে যেমন 300 টাকা রোজা ছিল, এখন পাইছে এই 250 টাকা। কামারে যারটা যারা নিতে পারে 300 লো 250 লো আবার 200 করে। বেকার থাকবো অনেক, যেমন একটা সংসার তো চলতে হইব। পেটে একজন 5 জন 6 জন খানেওয়ালা আছে, মানে 300 400 টাকা 200 টাকা 250 টাকা কি চলে, সংসার তো চলে না। এই অবস্থায় লাভ ক্ষতি কমিয়ে আনার জন্য ফুল তুলছেন ও বিক্রি করছেন চাষিরা। অন্যান্য বছর মনে করেন যে একখানি জমিন ফুল চাষ করলে 1,10,000 20,000 পাওয়া গেছে, এবার কাজ 70,000 80,000 টাকা। গতবার মোটামুটি লাভ হয়েছিল, এবার লাভ নাই। হরতাল মিছিলের কারণে লোকজন আসতে পারে না, পাইকার পত্র আসতে পারে না, বাজার ভালো যায় না, যার ফলে লস হয়ে গেছে। যে খরচ করছি খরচ আসে না, যে দিনমজুর খাটাই তাদেরই খরচ দিতে পারি না, তাহলে আমরা কি করবো? নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সাবদি, কল্যাণদি ও আশেপাশের এলাকায় 100 চাষি প্রায় 51 একর জমিতে ফুলের চাষ করেন। এর সাথে জড়িত রয়েছেন আরো কয়েকশো শ্রমিক। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ, আর বৈশাখ উদযাপনকে ঘিরে প্রবাসেও নানা আয়োজনে রঙিন হয়েছে বাঙালি জীবন। নিউ ইয়র্কে রোববার ছুটির দিনে বৈশাখকে সামনে রেখে হয়ে গেল পিঠা উৎসব। কুইন্সের উড সাইডের কুইন্স প্যালেসে পিঠা উৎসব পরিণত হয় বাঙালির মিলন মেলায়। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন শিহাবুদ্দিন কিসলু। বৈশাখ আসতে আর মাত্র কটা দিন বাকি, এরই মধ্যে বৈশাখকে বরণ করে নিতে নানা আয়োজন শুরু হয়ে গেছে বাঙালিদের মধ্যে। দূরপ্রবাসেও বাঙালির প্রাণের উৎসব বৈশাখকে বরণ করে নিতে আয়োজনের শেষ নেই। নিউ ইয়র্কে বৈশাখকে ঘিরে প্রবাসী বাংলাদেশিরা রোববার উৎসবমুখর পরিবেশে উদযাপন করে বাঙালির ঐতিহ্যের পিঠা উৎসব। 12 ধরনের পিঠা আমরা বানাইছি, সব পিঠাই কম বেশি পছন্দ করতেছে, কিন্তু সবজি পিঠা, ঝাল পিঠা, পাকন পিঠা, সব বাঙালিরা এসে এখানে পিঠা খাচ্ছে, জিনিসপত্র দেখছে। পিঠা উৎসবে বাহারি সব পিঠার পসরা সাজিয়েছেন নারীরা, আর প্রবাসে দুষ্প্রাপ্য সব পিঠা পেয়ে দোকানগুলোতে ভিড় করেন ছোট বড় সবাই। সুদূর কানাডা থেকেও পিঠা উৎসবে যোগ দেন অনেকে। আমি কানাডা থেকে আসছি পিঠা উৎসবের জন্য নিউ ইয়র্কে। আমরা পিঠা বিক্রমপুরের ঐতিহ্য পিঠা, ঢাকার ঐতিহ্য পিঠা আমরা এখানে দোকান দিচ্ছি, ভালো হচ্ছে। রকমারি পিঠা উৎসবের পাশাপাশি ছিল বাংলার ঐতিহ্যবাহী শাড়ি, সালোয়ার কামিজ, রেশমি চুড়ি আর মেহেদি আলপনার বাহার। প্রত্যাশার চেয়েও বেশি ক্রেতা দর্শনার্থীর সমাগমে লোকজ পিঠা উৎসব পরিণত হয় প্রবাসী বাঙালিদের মিলন মেলায়। পাশাপাশি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও। আমরা একতারা দোতারা করছি। বাঙালির সাংস্কৃতিক এই ঐতিহ্য নতুন প্রজন্মকে শেকড়ের সন্ধান দেবে, এমন প্রত্যাশা পিঠা উৎসবে আগতদের। উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ডক্টর এ কে আব্দুল মোমেন। বৈশাখের আগমনের এখনো 1 সপ্তাহ বাকি, তারপরেও বৈশাখের আমেজে নিউ ইয়র্কে উদযাপিত হচ্ছে পিঠা উৎসব। বাঙালির পিঠা উৎসবকে কেন্দ্র করে এই নিউ ইয়র্ক যেন পরিণত হয়েছে বাঙালির মহামিলন মেলায়। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক। দেশের বাইরের খবর। আইএস জঙ্গিদের ভয়ে সিরিয়ার ইয়ারমুক শরণার্থী শিবির থেকে পালিয়ে গেছে কয়েকশো শরণার্থী। গণমাধ্যমকে শরণার্থীরা জানায়, সিরীয় সেনাবাহিনী তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। শরণার্থীদের মধ্যে মহিলা ও শিশুর সংখ্যাই বেশি। এদিকে সিরিয়ায় শরণার্থী শিবিরে আইএসের হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এক বিবৃতিতে জাতিসংঘ কর্মকর্তারা জানিয়েছেন, সিরিয়ায় বর্তমানে শরণার্থীদের নিয়ে জাতিসংঘ উদ্বিগ্ন এবং তাদের আশা আন্তর্জাতিক সম্প্রদায় সিরিয়ায় আইএসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেবে। খেলার খবরে ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। ক্রিস্টাল প্যালেসের মাঠ সেলহার্স্ট পার্কে হোঁচট খেল ম্যানচেস্টার সিটি। টেবিলের তলানির দল ক্রিস্টাল প্যালেসের কাছে 2-1 গোলে হেরেছে ম্যানুয়েল পেল্লেপ্রিনির শিষ্যরা। এ হারের ফলে 61 পয়েন্ট নিয়ে টেবিলের 4 নম্বরে আছে সিটিজেনরা। প্যালেসের মাঠে একরকম জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামে আসরের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। তবে আক্রমণ ভাগ সামলাতে গিয়ে রক্ষণ ভাগে দুর্বল হয়ে পড়েন সিটিজেনরা, আর সেই সুযোগকেই কাজে লাগায় স্বাগতিকরা। ম্যাচের 34 মিনিটে মারের গোলে লিড নেয় তারা। বিরতির আগে আর কোনো গোল না হওয়ায় 1 গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় অতিথিরা।
বিরতির পর ফিরে আরো আগ্রাসী হয়ে খেলে ইগলরা। পরে 48 মিনিটে পাঞ্চেয়নের গোলে লিড দ্বিগুণ করে ক্রিস্টাল। এদিকে অনেকক্ষণ চেষ্টার পর ম্যাচের 78 মিনিটে ইয়াইয়া তোরে অতিথিদের হয়ে একটি গোল পরিশোধ করেন। তবে জয়ের জন্য তা যথেষ্ট ছিল না, ফলে 2-1 গোলে হার নিয়ে মাঠ ছাড়ে পেল্লিপ্রিনির দল। প্রতিপক্ষের মাঠে এ নিয়ে টানা 4 ম্যাচে হারল সিটিজেনরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জামায়াত নেতা কামারুজ্জামানের রিভিউ খারিজের রায়ের কপি এখনো পৌঁছায়নি কারাগারে। আদেশে আজ সই করতে পারেন বিচারপতিরা। চাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রীতে মিলেছে ক্ষতিকর কীটনাশকের উপস্থিতি, ছড়াচ্ছে জীবনঘাতী নানা রোগ ব্যাধি। নিরাপদ খাদ্য নিশ্চিতে আইন কার্যকরের কথা জানালেন মন্ত্রীরা। প্রকল্পের মেয়াদ শেষ হলেও মগবাজার মৌচাক ফ্লাইওভারের কাজ হয়েছে মাত্র অর্ধেক। ব্যস্ত সড়কে দীর্ঘদিন ধরে নির্মাণ কাজে লাখ লাখ মানুষ দুর্ভোগে। রাজশাহীতে ঝড়ে আম ও লিচু বাগানের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় চাষিরা। লক্ষ্যমাত্রায় ঘাটতির আশঙ্কা ফল গবেষকদের। এবং অনুমোদন না পাওয়ায় বন্ধের পথে পটুয়াখালীতে দেশের প্রথম বিষধর সাপের খামার। সরকারি পৃষ্ঠপোষকতা কমাবে বিষের আমদানি নির্ভরতা, মত বিশেষজ্ঞদের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।